আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যে তৃতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি আমাদের রয়েছে, সেই অধ্যায়ে পাঠ্য বইয়ের যেই অনুশীলনীর প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা আজকের এই ক্লাসে ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো ভাই, আমাদের ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নে কি বলেছে? আমাদের ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলেছে যে জনাব ৫ নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে জনাব খালেক শেখ ২০১৭ সালের ১ জুলাই ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখে কি করছে ভাইয়া? জুলাই মাসের ১ তারিখে ১,২০,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামের একটি ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। কি কি লেনদেন ছিল ভাইয়া তার? ৪ তারিখে বলেছে নগদে ৬৬,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ৮ তারিখে বলেছে ধারে ৮৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, তাই না? আচ্ছা, নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। মাসিক ১৫,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। ব্যবসায়ে প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হলো। ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হলো। ২৫ তারিখে বলেছে চেকের দ্বারা পণ্য বিক্রয় ৮,০০০ টাকা এবং ৩০ তারিখে বলেছে মালিক কর্তৃক উত্তোলন ৫,৭৫০ টাকা। ওকে, আমার রিকোয়ারমেন্টগুলো আমরা দেখব। আমাকে ক নাম্বার প্রশ্নে বলেছে, ক নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে লেনদেন নয় ভাইয়া, লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ, লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। ভাইয়া লেনদেন নয়, একটু খেয়াল করে দেখো, কোনো একটা ঘটনা, কোনো একটা ঘটনা, সেই ঘটনাকে আমরা যদি লেনদেন বলতে চাই, অর্থাৎ যে কোনো একটা ঘটনা, তারা যদি আমি বলি যে বাবা তুমি একটা লেনদেন, এই যে আমি যে তার লেনদেন বলে স্বীকৃতি দিব, তাকে আমি লেনদেন বলে ডাকবো। কোনো একটা ঘটনাকে লেনদেন বলতে হইলে ওই ঘটনাকে কমপক্ষে ২টা শর্ত পূরণ করতে হয়। ২টা শর্ত কি কি? নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই আর্থিক ঘটনা হইতে হবে। ট্রানজ্যাকশন শুড বি ফাইন্যান্সিয়াল ইভেন্ট। আমাকে একটা লেনদেন অবশ্যই কি হইতে হয়? আর্থিক ঘটনা হইতে হয় এবং ওই আর্থিক ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে হবে। অর্থাৎ কোনো একটা আর্থিক ঘটনা মানে ওই ঘটনাকে আমি অর্থের অঙ্কে ক্যালকুলেট করতে পারতেছি, অর্থের অঙ্কে ওইটাকে আমি পরিমাপ করতে পারতেছি, কিন্তু ভাইয়া ওইটাকে আমি কি করতে পারি না, মানে ওই ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না। যদি কোনো একটা ঘটনা সেটা আর্থিক ঘটনা কিন্তু আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না, তাহলে সেটাকে আমি লেনদেন বলতে পারবো না। তাহলে লেনদেন হওয়ার শর্ত কি? ২টা। নাম্বার 1, আর্থিক ঘটনা হইতে হবে। নাম্বার 2, ওই আর্থিক ঘটনাকে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে হবে। এই ২টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে তাহলে তাকে আমরা লেনদেন বলবো, আদারওয়াইজ তাকে আমরা লেনদেন বলতে পারবো না। আমরা যদি একটু আমাদের প্রশ্নের দিকে তাকাই, আমাদের প্রশ্নে এরকম বেশ কয়েকটা জিনিস আছে যেটা আমাদের জন্য লেনদেন না। যেমন কি ৮ তারিখের লেনদেনটা দেখো, ৮ তারিখের ঘটনাটা, ধারে ৮৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। অর্থাৎ আমাকে যে কোনো একজন, ধরে নাও মালিক পক্ষ থেকেই আমাকে নির্দেশ দিল যে তুমি ৮৫,০০০ টাকার পণ্য, যে কোনো একজন ব্যক্তির কথা বলে দিল যে তার কাছে ৮৫,০০০ টাকার পণ্য তুমি ধারে বিক্রয় করো, ধারে বিক্রয় করো, তাই না? এই কি করতে বলছে? ধারে বিক্রয় করতে বলছে। আমারে বিক্রয় করতে বলছে, আমি এখনো বিক্রয় করি নাই। আমাকে আদেশ দিছে যে ভাইয়া তুমি এটা কইরো, আমি এখনো করছি, করি নাই তো। তাহলে আমি যেই কাজটা এখনো করি নাই, ওই কাজের কোনো ফলাফল, ওই কাজের কোনো আউটপুট, ওই কাজের কোনো প্রভাব সেটা কি আমার ব্যবসায়ে পড়ে? সেটা তো আমার ব্যবসায়ে পড়ে না, তাই না? তাহলে এটা আমার জন্য কি না? লেনদেন না। ওকে, এরপরে দেখো ভাই আমাদের ১৫ তারিখে কি বলা আছে? আমাদের ১৫ তারিখে বলেছে মাসিক ১৫,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। মাসিক ১৫,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। আমি ভাই একজন কর্মচারী নিয়োগ করছি। কি করছি? একজন কর্মচারী আমি নিয়োগ করছি। আমি কি তারে টাকা দিছি? ভাইয়া আমি কি তারে বেতন দিছি? দেখো আমি তারে টাকাও দেই নাই, আমি তারে বেতনও দেই নাই। তাহলে এটা তো আমার প্রতিষ্ঠানের
আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করে না। এটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করে না, তাই না? তাহলে যেহেতু এই ঘটনা দুইটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন বা প্রভাবিত করার যোগ্যতা রাখে না, এই কারণে এই দুটাকে আমি লেনদেন বলতে পারি না। এই দুইটাকে আমি লেনদেন বলতে পারি না। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ৮ ও ১৫। লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। ৮৫,০০০ আর ১৫,০০০ যোগ করলে উত্তর হচ্ছে ১, ২, ৩, ৪, ৫। ১,০০,০০০ টাকা। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? ওকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার খ-তে বলেছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। মজাদার একটা প্রশ্ন। আমার জন্য খুব মজাদার একটা প্রশ্ন। আমাকে তোমরা দেখবা যে আমি তোমাদের যত ক্লাস নেই সবগুলো ক্লাসের মধ্যে দেখবা যদি আমাকে কেউ বলে যে ভাইয়া লেনদেনের বিশ্লেষণ শেখান, লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা শেখান, লেনদেনের দুইটা পক্ষ বের করা শেখান, লেনদেন কোনটা ডেবিট হইলো কোনটা ক্রেডিট হইলো কেন হইলো বোঝান, লেনদেনের ফলে কি আমার সম্পদ বাড়ে, ব্যয় বাড়ে, দায় বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, এই ঘটনাগুলো কেমনে হয় এটা আমাকে বোঝান। এটা আমার কাছে মোস্ট ফেভারিট জিনিস। মোস্ট ফেভারিট জিনিস। একদম হিসাব বিজ্ঞানের যে মধুটা, হিসাব বিজ্ঞানের যে অ্যাকচুয়াল যে রসটা, এটা কিন্তু ভাইয়া এই লেনদেন বিশ্লেষণের মধ্যে আছে। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের মধ্যে আছে। এজন্য এই প্রশ্নগুলো দেখলে আমি দেখি অনেকে বোর ফিল করে। বাট তোমার মন থেকে খুশি হওয়া উচিত। মানে তোমরা আমার চেহারা দেখে বুঝতেছি মানে আমি এটা দেখে খুব খুশি হই এই টাইপের প্রশ্ন দেখে। আচ্ছা দেখো আমাদেরকে আমরা কি করবো ভাইয়া লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ওকে ভালো কথা। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব আমরা। সবার প্রথমে আমরা যাব ১ তারিখে। ১ তারিখে জুলাই মাসের ১ তারিখে নগদ দিছে কত? নগদ ১,২০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে একটা ব্যবসা আরম্ভ করা হয়েছে। ভাইয়া আমি যদি ব্যবসা আরম্ভ করি কি নিয়ে? ১,২০,০০০ টাকা নগদ নিয়ে। তাহলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে না? একটু খেয়াল করো ছোট্ট একটা বেসিক লিখে দেই কারণ বারবার বলতে পারবো না। একটা কথা আমি লিখে দেই। এটা একদম চিরন্তন সত্য। একদম পবিত্র বাণীর মতো এটা তোমার অন্তরে তুমি গেঁথে রাখবা এই কথাগুলা। কি ভাইয়া? সেটা হচ্ছে যদি আমার প্রতিষ্ঠানের সম্পদ সম্পদ এবং ব্যয় যদি আমার প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয় এটা কি হয়? বৃদ্ধি পায়। কি হয় ভাইয়া? এটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা করে দিব ডেবিট। ভাইয়া বুঝো কিন্তু না বুঝা হইচই করো না। আমার যদি আমার উপরে চলে গেছে দেখা যাবে না। আচ্ছা একটু নিচে লিখি, হ্যাঁ? একটু নিচে লিখি। উপর পর্যন্ত ফ্রেম যাবে না। দেখতে পারবে না তোমরা ওই পর্যন্ত। আমি একটু নিচে নামায় লিখি, হ্যাঁ? কিউআর কোডটি এখান থেকে লিখি। এই যদি আমার প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয় যদি আমার প্রতিষ্ঠানে কি সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা করে দিব ডেবিট। কথা বুঝিও ভাইয়া যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বাড়ে আমার প্রতিষ্ঠানের সম্পত্তি এবং ব্যয়ের পরিমাণটা বাড়বে তাহলে এটা আমরা কি করে দিব? ডেবিট করে দিব। আবার যদি আমার প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পায় তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিব। এটাকে আমরা কি করে দিব ভাইয়া? এটাকে আমরা ক্রেডিট করে দিব। এতটুকু বুঝে আসছে সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে। এরপরে আমরা আসি আরো দুইটা জিনিস আছে, আরো তিনটা জিনিস আছে। সেটা হচ্ছে আয় আয় দায় এবং মূলধন। আয় দায় মূলধন এই তিনটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি এরা বৃদ্ধি পায় তাহলে এদেরকে আমরা করে দিব ক্রেডিট। আবার যদি এরা হ্রাস পায় তাহলে এদেরকে করে দিব ডেবিট। কথাটাকে আমি বোঝাইতে পারছি ভাইয়া? একটু মনোযোগ দিও। আমার প্রতিষ্ঠানের যে কোনো কারণেই হোক না কেন আমার প্রতিষ্ঠানের সম্পত্তি বা ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে তাহলে সেটা ডেবিট হবে। আমার প্রতিষ্ঠানের সম্পত্তি এবং ব্যয়ের পরিমাণ হ্রাস পাইছে তাহলে সেটা ক্রেডিট করতে হবে। আমার প্রতিষ্ঠানের আয় দায় মূলধন বাড়ছে ক্রেডিট করব, কমছে ডেবিট করব। বোঝা গেছে কথা?
তাইলে এই যে যে মালিক নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলো, এখান থেকে ভাইয়া তুমি আর কিছু বোঝো আর না বোঝো, এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে। ভাইয়া আমি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায়ে কি হয়েছে? আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে, তাই না? নগদ টাকা এটা একটা সম্পদ ভাইয়া, নগদ টাকা এটা একটা সম্পদ। আমি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণ বাড়ছে। নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণ বাড়ছে। নগদ নামের সম্পদ যদি বাড়ে তাহলে ভাইয়া নগদ নামের সম্পত্তিকে আমার কি করতে হবে? নগদান হিসাব, নগদান হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। এই নগদান হিসাব কি করতে হবে ভাইয়া? নগদান হিসাবকে আমার ডেবিট করে দিতে হবে। ভালো কথা। নগদান হিসাবকে আমি ডেবিট করব। কেন ডেবিট করব? তার কারণ নগদানের ফলে আমার সম্পত্তি বাড়ে। সম্পদ বাড়ে মানে কি? এ বৃদ্ধি পায়। ভাইয়া সম্পদ বৃদ্ধি মানে কি? সম্পদ বৃদ্ধি মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের এ বৃদ্ধি পায়, তাই না? ওকে, ভালো কথা, সম্পদ বৃদ্ধি। এরপরে দেখো কি হয়েছে? মালিক ৭৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে আসছে। পণ্যদ্রব্য ব্যবসায়ে নিয়ে আসলে ক্রয়ের পরিমাণ বাড়ে। আমার ব্যবসায়ে পণ্যদ্রব্য নিয়ে আসছে, তাহলে আমার ব্যবসায়ে যে ক্রয় নামের যেই ব্যয় আছে বা ক্রয় নামের যেই লেনদেন আছে এটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমার কি হবে ভাইয়া? এখানে আমার হবে হচ্ছে ক্রয় হিসাব, এখানে আমার হবে হচ্ছে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা ভাইয়া, ক্রয় এটা একটা ব্যয়বাচক লেনদেন, ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, আমরা ডেবিট করে দিছি। এখন যদি আমার ব্যয়ের পরিমাণ বাড়ে, এক্ষেত্রে একটু মনে রাখা লাগবে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী, মালিকানা সত্ত্বের উপর প্রভাবকারী উপাদান হচ্ছে ৪টা। মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা ভাইয়া? ৪টা। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এর মধ্যে ব্যয় ও উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা পিডাপিডির সম্পর্ক। ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা গ্যাঞ্জামের সম্পর্ক। গ্যাঞ্জামটা কেমন? যে যদি কোনো কারণে আমার ব্যবসায়ের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। আবারও বলছি, যদি কোনো কারণে আমার ব্যবসায়ের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে মালিকানা সত্ত্ব যদি কমে যায়, মালিকানা সত্ত্ব কমে যাওয়া মানে কি ভাইয়া? ও ই হ্রাস। মালিকানা সত্ত্ব কমে যাওয়া মানে কি? ও ই হ্রাস, তাই না? ওকে ভাইয়া, একটু চিন্তা করে দেখো তো, এই ১,২০,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকা, ১,২০,০০০ এবং ৭৫,০০০, মোট ১,৯৫,০০০ টাকার টাকা বা জিনিস যাই বলো না কেন, এগুলো আমাকে কে দিছে? নিঃসন্দেহে মালিক দিছে। এই যে মালিক আমার ব্যবসায় কিছু দিল, এটার একটা নাম আছে ভাইয়া। মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা বলি মূলধন হিসাব। মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা কি বলি? মূলধন হিসাব বলি, তাই না? তাহলে মালিক ব্যবসায়ী কিছু দিছে, এটা আমার জন্য একটা মূলধন হিসাব। ভাইয়া মূলধন হিসাব বৃদ্ধি পাইলে কি করতে হয় জানো? মূলধন হিসাব বৃদ্ধি পাইলে আমাদের ক্রেডিট করতে হয়, তাই না? মূলধন হিসাব, মূলধন হিসাব কি হবে? ক্রেডিট। ভাইয়া মূলধন বাড়লে আয় এবং মূলধন, মূলধন এবং আয়ের সাথে মালিকানা সত্ত্বের একটা ভালোবাসার সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক। মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের কি একটা ভালোবাসার সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেমন সম্পর্ক? যদি কোনো কারণে আমার ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। আবার যদি কোনো কারণে আমার ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ কমে যায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে। কথা কি বুঝাইতে পারতেছি না? যে কোনো কারণে হোক, আমার দেখার দরকার নেই কি কারণে, আমার ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ বাড়ছে, তার মানে মালিকানা সত্ত্ব বাড়বে। মূলধন ও আয়ের পরিমাণ কমছে, তার মানে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে মালিক এখানে আমাকে মূলধন দিছে, মালিক মূলধন দেওয়ার ফলে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়ছে। মূলধন বাড়লে কি করতে হয়? ও ই বৃদ্ধি করতে হয়, ও ই বৃদ্ধি করতে হয়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া?
কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও। 1 তারিখের লেনদেনটা আমরা বুঝলাম, চলে যাব লেনদেন নাম্বার 4। বলা আছে নগদে ৬৬,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। লেনদেন নাম্বার 4, লেনদেন নাম্বার 4 কি বলা আছে? নগদে ৬৬,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। ভালো কথা, আমি আসবাবপত্র কিনছি। ভাইয়া আমি যদি আসবাবপত্র কিনি তাহলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামে সম্পত্তির পরিমাণ বাড়ে। বুঝেন এই ব্যাপারটা? আমি আসবাবপত্র কিনছি, তার মানে কি আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের যে সম্পত্তিগুলো ছিল ওই ওই সম্পত্তিগুলোর পরিমাণ বেড়ে গেছে। ওই সম্পত্তিগুলোর কি হইছে? পরিমাণ বেড়ে গেছে, তাই না? তাহলে ওই সম্পত্তিগুলোর পরিমাণ বেড়ে গেছে মানে আমার আসবাবপত্রের পরিমাণ বাড়ছে। ওই সম্পত্তিগুলোর পরিমাণ বেড়ে গেছে মানে কি আমার আসবাবপত্রের পরিমাণ বাড়ছে। তাহলে আসবাবপত্র একটা সম্পদ, সম্পত্তি যদি বৃদ্ধি পায় সেটাকে ডেবিট করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব? আসবাবপত্র, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব কি হবে? ডেবিট, তাই না? ভাই আসবাবপত্র ডেবিট কেন হইল? তার কারণ আমার ব্যবসায়ে আসবাবপত্র নামে সম্পত্তি বাড়ছে। সম্পদ বাড়লে কি হবে ভাইয়া? এ বৃদ্ধি পাবে। আমি এখানে লিখে দিলাম এ বৃদ্ধি। আচ্ছা, আমি যে এই যে আসবাবপত্রটা আমি কিনলাম, এই আসবাবপত্রটা কেনার জন্য আমার কি নগদ টাকা লাগছে না? বলেই দিছে দেখো নগদে ৬৬,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আমি যে আসবাবপত্র কিনছি এর ফলে আমার ব্যবসায়ে নগদ টাকা কমে গেছে। আমি আসবাবপত্র কিনছি এর ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্রর পরিমাণ বাড়ছে, কিন্তু নগদ টাকা দিয়ে কেনার ফলে আমার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ কমে গেছে। এই যে নগদ টাকা এটা একটা সম্পদ। নগদ টাকা এটা কি একটা সম্পদ, তাই না? তার মানে আমি নগদ টাকা নামের আমার সম্পত্তির পরিমাণটা কমে গেছে। আচ্ছা, তাহলে আমার এখানে কি হয়ে গেছে ভাইয়া? নগদ টাকার পরিমাণ কমে গেছে। ভালো কথা, আমার নগদ টাকা কমছে। ভাইয়া নগদ টাকা একটা সম্পদ, যদি কোনো কারণে আমার নগদ টাকা কমে যায় তাহলে সম্পত্তি কমে যাওয়ার কারণে সেটাকে ক্রেডিট করতে হবে। তার মানে এটার কারণ হিসাবে আমি লিখতে পারি এ হ্রাস পাবে। এটার কারণ হিসাবে আমরা কি লিখতে পারি? কারণ হিসাবে লিখতে পারি এ হ্রাস পাবে, তাই না? ওকে, তাহলে এই পর্যন্ত আমি বুঝলাম। ১২ তারিখে কি বলা আছে? নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। ভাইয়া ১২ তারিখেরটা একটু খেয়াল করি। ১২ তারিখ, ১২ তারিখে আমি কি করছি ভাইয়া? বলছে নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। আমি পণ্য ক্রয় করছি ভাইয়া। নগদে করছি, ব্যাংকে করছি, বাকিতে করছি, ডাজন্ট ম্যাটার। আমি কি করছি ভাইয়া? আমি পণ্যদ্রব্য ক্রয় করছি। পণ্যদ্রব্য ক্রয় করা মানেই আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাওয়া। আমার ক্রয় হিসাব নামে আমার ক্রয় হিসাব নামে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাওয়া, তাই না? ক্রয় হিসাব নামে ব্যয়ের পরিমাণ বাড়লে আমার ব্যয় বাড়বে। খেয়াল করো, আমার ব্যয়ের পরিমাণ বাড়বে। ব্যয় বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে। আমি কি বুঝলাম? ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা গ্যাঞ্জামের সম্পর্ক না? ব্যয় আর উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের কি একটা পিডাপিডির সম্পর্ক? তার কারণ যদি কোনো কারণে আমার ব্যবসায়ের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। আবার যদি কোনো কারণে আমার ব্যবসায়ের ব্যয় ও উত্তোলনের পরিমাণ কমে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। এই যে মালিকানা সত্ত্বের সাথে ব্যয় এবং উত্তোলনের একটা বিপরীত সম্পর্ক, একটা উল্টা সম্পর্ক, এটারই আমি বলতেছি পিডাপিডির সম্পর্ক, তাই না? তাহলে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেফিনেটলি আমার মালিকানা সত্ত্ব কমে যাবে। এ ও ই হ্রাস পাবে। ওকে ভাই, আমি যে পণ্যটা কিনলাম, এই যে পণ্যটা কিনছি কেমনে? বলে দিছে নগদ ৩০,০০০ টাকা দিয়ে আমি পণ্য কিনছি। নগদে ৩০,০০০ টাকা দিয়ে আমি পণ্য কিনছি। তার মানে আমার ব্যবসায় থেকে নগদ ৩০,০০০ টাকা চলে গেছে না? ভাইয়া আমি নগদ ৩০,০০০ টাকা দিয়ে কি করছি? পণ্যটা ক্রয় করছি। তাহলে আমার ব্যবসায় আগে নগদ যত টাকা ছিল এখন কি তার চাইতে টাকাটা কমে গেছে না? নগদ টাকা একটা সম্পদ ভাইয়া, নগদ টাকা এটা একটা সম্পদ। যদি নগদ টাকা চলে যায় তাই আমি এটাকে কি করব? নগদ টাকা যদি চলে যায় তাহলে আমার সম্পত্তি কমে যাবে। তাহলে এখানে আমি কি করব? নগদান হিসাব ক্রেডিট করে দিব। তার মানে কি ভাই আমার সম্পত্তি হ্রাস পাইছে, এ হ্রাস পাবে। সম্পত্তি হ্রাস পাইছে তার মানে কি আমার এর পরিমাণ হ্রাস পাইছে। কথাটা কি বুঝাইতে পারছি নাকি পারি নাই বলি আমাকে?
চলে যাব আমরা লেনদেন নাম্বার 20 তারিখের লেনদেনে কি বলছে, বলছে ব্যবসায়ের প্রয়োজনীয়, ভাইয়া কি বলছে দেখো, বলছে যে ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান। সোজা কথা ভাইয়া, আমি মণিহারি কিনছি, ঘুরানো পেঁচানোর কিছু নাই ভাই, আমি মণিহারি কিনছি, তাই না? আচ্ছা, আমি যদি মণিহারি কিনি 20 তারিখের লেনদেনটা এই চিপাই লিখি আমরা, আসো 20 তারিখের লেনদেনটা আমি কি কিনছি ভাইয়া, মণিহারি কিনছি। মণিহারি একটা ব্যয়, মণিহারি এটা একটা ব্যয়। আমি মণিহারি কিনছি মানে আমার প্রতিষ্ঠানে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমি মণিহারি কিনছি মানে আমার প্রতিষ্ঠানে মণিহারি নামের যেই ব্যয় ছিল সেই ব্যয়ের পরিমাণটা বাড়ছে ভাইয়া। সেই ব্যয়ের পরিমাণটা কি হয়েছে, বাড়ছে। তাহলে ব্যয়ের পরিমাণ বাড়লে আমি কি করব, ডেবিট করব। তাহলে এখানে আমি লিখি মণিহারি হিসাব, মণিহারি হিসাব, মণিহারি হিসাবকে কি করতে হবে, ডেবিট করতে হবে। ভাই এখানে কি হয়েছে, আমার মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে, তাই না? এখানে আমার মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। আচ্ছা, মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা যদি বাড়ে, ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি, মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। আমার মানে এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী যে 4টা উপাদান, এই 4টা উপাদান ছাড়া বাবা তুমি হিসাব সমীকরণ করতে পারবে না। তো এই 4টা উপাদানের আদ্যপাদ্য তোমার মনে রাখা লাগবে। বারবার বলছি, ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা গ্যাঞ্জামের সম্পর্ক আছে। গ্যাঞ্জামটা কি, যদি কোনো কারণে আমার ব্যবসায়ের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। তাহলে এখানে আমার মণিহারি নামে ব্যয়ের পরিমাণটা বাড়ছে, আমার এখানে মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে। তবে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ যদি বাড়ে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, তাহলে ও ই কি হবে, ও ই হ্রাস পাবে। তাই আমি এখানে লিখলাম ও ই হ্রাস। ভালো কথা। এই মণিহারিটা কেনার জন্য আমার ব্যবসায় থেকে কি চলে গেছে ভাই, এই মণিহারিটা কেনার জন্য আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে। আমাকে বলে দিছে, আমাকে বলে দিছে ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হইল। তাহলে আমার ব্যবসা থেকে মণিহারির পরিমাণ, মানে মণিহারি কেনার ফলে আমার ব্যবসায় থেকে নগদ টাকার পরিমাণ চলে গেছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি যদি চলে যায়, সম্পত্তি যদি কমে যায় তাহলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে আমরা এখানে কি করব, সম্পত্তি হিসাবটাকে ক্রেডিট করব। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া, আচ্ছা টাকা তো লিখতে হবে না, তার মানে আমার সম্পদ হ্রাস পাইছে এ হ্রাস, সম্পদ হ্রাস পাইছে এ হ্রাস। কথা কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, আসো আমরা 20 তারিখের পরে চলে যাব 25 তারিখের লেনদেন। 25 তারিখের লেনদেনে কি বলছে, বলছে চেকের দ্বারা বিক্রয় 80,000 টাকা আমি চেকের মাধ্যমে বিক্রয় করছি। আমি চেকের মাধ্যমে কি করছি, বিক্রয় করছি। কত টাকা বিক্রি করছি ভাইয়া, 80,000 টাকা আমি চেকের মাধ্যমে বিক্রি করছি। আমি চেকের মাধ্যমে বিক্রি করছি, কত টাকা বৃদ্ধি করছি, বিক্রি করছি ভাইয়া, 80,000 টাকা। ভাইয়া চেকের মাধ্যমে যদি আমি পণ্য বিক্রি করি তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে। চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে আমার ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পায়। কিসের পরিমাণ বাড়ে ভাইয়া, আমার ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। কিসের পরিমাণ, ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি ভাইয়া, এখানে আমি লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট। এখানে আমি কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে ব্যাংক হিসাব, কারণ আমার ব্যাংকের টাকার পরিমাণ বাড়বে। ব্যাংক একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এই জন্য আমি লিখলাম ব্যাংক হিসাব ডেবিট। ওকে, ব্যাংক হিসাব ডেবিট মানে কি ভাইয়া, এ বৃদ্ধি পাইছে, তাহলে এখানে আমি লিখি এ বৃদ্ধি। এখানে আমি লিখলাম এ বৃদ্ধি। ভাইয়া এখানে আমি কি লিখলাম, এ বৃদ্ধি পাইছে। ভালো কথা, এতটুকু বুঝছি আমি, আমি এতটুকু বুঝছি, তাই তো? আচ্ছা, এই যে আমার ব্যাংকের টাকা বাড়লো, আমার যে ব্যাংকের টাকাটা বাড়লো, কেন বাড়ছে ভাইয়া? নিজেকে প্রশ্ন করো না যে আমার যে ব্যাংকের টাকাটা বাড়ছে কেন বাড়ছে। আমি পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রয়, বিক্রয় এটা একটা আয়বাচক লেনদেন। আমি বিক্রি করার ফলে আমার প্রতিষ্ঠানে বিক্রয় নামে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। বিক্রয় একটা আয়, এবং আয় হিসাবগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আমি এইটুকু কিন্তু বুঝছি যে আমার ব্যবসায়ে বিক্রয়ের পরিমাণ বাড়ছে, আমার ব্যবসায়ে বিক্রয়ের পরিমাণ বাড়ছে।
বিক্রয় বাড়া মানে কি ভাইয়া? আয় বৃদ্ধি পাওয়া। আয় যদি বৃদ্ধি পায়, কি বলছিলাম? মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের একটা ভালোবাসার সম্পর্ক আছে। মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে আমার এখানে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে, আয় বৃদ্ধি পাওয়ার ফলে আমার এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে ওই বৃদ্ধি। তাহলে আমরা 25 নাম্বারটাও বুঝলাম। চলে যাব আমরা 30 নাম্বারে। 30 নাম্বারে কি বলছে ভাইয়া? বলছে মালিক কর্তৃক উত্তোলন। ভাইয়া, মালিক যদি কিছু নিয়ে যায়, উত্তোলন করে, কোনো ভাবাভাবির কিছু নাই, একদম চিন্তা করার কিছু নাই। মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে গেছে, অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করছে। কি বলছি? মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে গেছে, অথবা অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করছে, সেটার আমরা সাথে সাথে কি করে দিব? উত্তোলনের পরিমাণ বাড়ায় দিব। উত্তোলন হিসাব, উত্তোলন সবসময় ডেবিট হয়, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের পরিমাণ বাড়বে। ভাইয়া কি বলছিলাম? ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের কেমন সম্পর্ক? গ্যাঞ্জামের সম্পর্ক, পিটাপিটির সম্পর্ক, তাই না? তাইলে আমার ব্যবসায় উত্তোলনের পরিমাণ বাড়ছে, আমার প্রতিষ্ঠানে কোনো কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাহলে কি করতে হবে? মালিকানা সত্ত্বকে কমায় দিতে হবে, মালিকানা সত্ত্বকে রিডিউস করতে হবে, হ্রাস করতে হবে, তাই না? তাহলে এই যে আমার এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়লো, সরি, উত্তোলনের পরিমাণ বাড়লো, এই উত্তোলন বাড়ার ফলে আমার এখানে কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। এখন মালিক যে উত্তোলন করে নিয়ে গেছে, কি নিয়ে গেছে ভাইয়া? মালিক আমার ব্যবসা থেকে উত্তোলন করছে, ভালো কথা। উত্তোলন করে মালিক কি নিছে আমারে বলো না রে ভাই। মালিক উত্তোলন করে কি নিছে? কিচ্ছু বুঝো তুমি? বলছে মালিক কর্তৃক উত্তোলন। কি নিছে? ঘোড়ার ডিম নিছে? মানে নিছেটা কি? কোনো কিছু বলা নাই, তার মানে নগদ টাকা নিছে। কোনো কিচ্ছু আমি বুঝতেছি না। দেখো, মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। আরে 5,750 টাকা টাকা নিছে, 5,700 টাকার পণ্য নিছে, কি নিছে? কোনো কিছু বুঝতেছি না। কোনো কিছু বুঝতেছি না মানেই নগদ। কোনো কিছু আমি বুঝতেছি না মানেই কি এটা নগদ। তাহলে মালিক যদি ব্যবসায় থেকে নগদ টাকা নিয়ে যায়, তাহলে আমার ব্যবসায়ে নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে, এবং সম্পত্তি কমলে সেটাকে ক্রেডিট করতে হয়। এই জন্য আমরা লিখে দিলাম নগদান হিসাব, ক্রেডিট। নগদান একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমে গেছে, তার মানে আমার এ হ্রাস পাইছে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এই যে আমাকে খ নাম্বার প্রশ্নে আমাকে যে বলছে যে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, কারণ লিখছি। ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, কারণ লিখছি। এই যে এ বৃদ্ধি, ও বৃদ্ধি, এল বৃদ্ধি, এগুলো সবই কারণ ভাইয়া, এগুলো সবই কারণ। আমি উত্তর একটু পরে দেখাই দিব, একটু পরে উত্তর আমরা দেখব। এইভাবেই অঙ্ক করে। তো আমি ছকে করিনি, তুমি ছকে করবা। আমার কাজ হচ্ছে তোমাকে বোঝানো, এই জিনিসটাকে রিয়েলাইজ করানো, মুখস্থ করানো না ভাই। মুখস্থ করে কি করবা? যেটা তুমি আজকে মুখস্থ করবা, সেটা তুমি আগামীকালকে ভুলে যাবা, বাধ্যতামূলকভাবে তুমি এটা ভুলে যাবা। এই জন্য মানে মুখস্থ করার চেষ্টা করো না, চেষ্টা করো জিনিসটা বুঝে ফেলার। যখন তুমি একটা কিছু বুঝে যাবা, তখন তুমি সেটা আর কখনো ভুলবা না। ওকে, তাহলে আমরা খ নাম্বারটা পারছি। গ নাম্বারে কি বলছে ভাইয়া? আমাকে গ নাম্বারে বলছে যে, গ নাম্বারে বলছে যে পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, মালিকানা সত্ত্ব বের করার জন্য আমরা চাইলে এই সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সম্পদ বিয়োগ দায় সমান সমান মালিকানা সত্ত্ব। সম্পদ বিয়োগ দায় সমান সমান কি? মালিকানা সত্ত্ব। আমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, বাট এই সূত্রটা অ্যাপ্লিকেশনে মারাত্মক ঝামেলা আছে। মানে এই সূত্রটা দেখতে ছোট মনে হইলেও কিন্তু এই সূত্রটা প্রয়োগের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়। এই জন্য আমি একটা সহজ সূত্র ভাইয়া তোমাদের বলে দেই, সেটা হচ্ছে মূলধনের সাথে মূলধনের সাথে যোগ করবা আয়গুলা, বাদ দিবা ব্যয়, বাদ দিবা উত্তোলন। আমার কথা কি বুঝাইতে পারছি? মূলধনের সাথে
আয়গুলা যোগ করতে হবে, ব্যয়গুলা বিয়োগ করতে হবে, উত্তোলনগুলা বিয়োগ করতে হবে। সহজ হিসাব, একদম সহজ হিসাব। দেখো আসো আমি তোমাকে করাই দিই। দেখো দেখো করাই দিই। এই যে যে 1,20,000 আর 75,000, 1,20,000 আর 75, এই দুইটা যোগ করলে কত হয়? 1,95,000 টাকা, তাই না? 1,95,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য মূলধন, কারণ এটা আমাকে মালিক দিছে। মূলধনের কারণে এটা আমাকে যোগ করতে হবে, এটা আমাকে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটা সম্পদ, তো সম্পত্তিকে নিয়ে আমার কোনো টানাটানি নাই, সম্পত্তিকে নিয়ে আমার ব্যবসায় কোনো টানাটানি নাই, তাই না? আচ্ছা, এরপর এটা কি? এরপর এটা তো লেনদেন না, 8 তারিখেরটা এখানে আসবে না। 12 তারিখে বলছে 30,000 টাকার পণ্য ক্রয়। এই যে পণ্য ক্রয়, এটা একটা ব্যয়বাচক লেনদেন, ব্যয়বাচক লেনদেন। ব্যয়কে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে? বলা আছে মাসিক 15,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। এটা লেনদেন না, এটা আসবে না। 20 তারিখে বলছে ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান। এই যে মণিহারি ক্রয়, এইটা আমার জন্য একটা ব্যয়। সূত্র অনুযায়ী আমরা ব্যয়টাকে বিয়োগ করব, সূত্র অনুযায়ী আমরা ব্যয়টাকে বিয়োগ করে দিব, তাই না? আচ্ছা, চেকের দ্বারা পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় এটা একটা আয়বাচক লেনদেন। ভাই দেখো, এই যে পণ্য বিক্রয় এটা একটা আয়বাচক লেনদেন, এবং সূত্র অনুযায়ী আয়বাচক লেনদেনগুলোকে যোগ করতে হবে। সূত্র অনুযায়ী আয়বাচক লেনদেনগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে যে মালিক কর্তৃক উত্তোলন, তাই না? এই মালিক কি করছে? এখানে মালিক দেখো উত্তোলন করছে। তাহলে ভাই এই যে মালিক উত্তোলন করছে, এটা তো নিজেই একটা উত্তোলন। তাহলে উত্তোলনকে আমি কি করবো ভাইয়া? উত্তোলনকে আমি বিয়োগ করে দিব। এই উত্তোলনকে আমি কি করব? উত্তোলনকে আমি বিয়োগ করে দিব। তাহলে আমি যে তোমাদেরকে যে সূত্রটার কথা বলছি, মূলধনের সাথে আয়গুলা যোগ করব, ব্যয়গুলা বিয়োগ করব, উত্তোলনগুলা বাদ দিব। আমার এখানে মূলধন ছিল 1,20,000 টাকা আর 75,000 টাকা, 1,95,000 টাকা। 12 তারিখে 30,000 টাকার পণ্য ক্রয়, এটা একটা ব্যয়। 25 তারিখে চেকের দ্বারা পণ্য, আচ্ছা, এরপর 20 তারিখে মণিহারি ক্রয়, এটাও একটা ব্যয়। 25 তারিখে পণ্য বিক্রয়, এটা একটা আয়। 30 তারিখে পণ্য উত্তোলন, এটা একটা উত্তোলন। আমার কাজটা খালি যোগ বিয়োগ করে দেওয়া, আমার কাজটা কি শুধুমাত্র যোগ বিয়োগ করে দেওয়া। ভাইয়া আমাকে একটু তোমরা বলিও তো, মানে কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। এই যে আমরা একটা ওভারঅল সৃজনশীল আলোচনা করলাম, দেখো আমার কাছে সর্ব উত্তম পদ্ধতি মনে হয় এইভাবে প্রশ্ন বিশ্লেষণ করা, এইভাবে প্রশ্ন বোঝা। যদি এটা রেকর্ডিং ক্লাস না হইতো, অর্থাৎ এই ক্লাসটা তো দিন শেষে তোমাদের কাছে যাবে, তোমরা যদি সরাসরি ক্লাসটা করতা, এই সৃজনশীলটাই তোমাদেরকে না হইলে আমি 1 ঘন্টার উপরে বুঝাইতাম এই একটা সৃজনশীল। এমনভাবে আমরা বুঝতাম যে এই প্রশ্ন ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। মানে তুমি চাচ্ছ এটা ভুলে যাবা, অসম্ভব ব্যাপার, ভুলতে পারবে না তুমি। আমরা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, এবং আমরা এই পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে আমার প্রচেষ্টার সর্বোচ্চটা আমি ঢেলে দিয়েছি। আমি শুধুমাত্র এইটাই চেয়েছি যে একটা বাচ্চাও যদি হিসাব বিজ্ঞান না পারে, সে যেন আমার এই ক্লাসগুলো করে, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা ক্লাসগুলো যেন সে করে। তার একটা ভালো ফলাফলের নিশ্চয়তা আমি দিতে পারবো যদি সে আমার প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করে, ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা কন্টেন্ট সে ঠিক করে পড়ে। আচ্ছা, আমরা এটা তো আলোচনা করলাম, আমরা আমাদের মতো বিস্তর আলোচনা করলাম, তাই না? আচ্ছা আসো আমরা একটু চেষ্টা করে দেখি, মানে উত্তরটা দেখে দেখি যে আমরা যা কিছু করছি সব কিছু কি ঠিক করছি কিনা। আচ্ছা, এই যে দেখো উত্তর, সবার প্রথমে আমাদের যেটা হচ্ছে লিপিবদ্ধ হবে না, লেনদেন নয়, ওইটার পরিমাণ বের করতে বলছে। ক নাম্বারে বের করছিলাম নীল কালি দিয়ে, মনে করে দেখো 1,00,000 টাকা। এরপরে বলছে কি হিসাবের পক্ষগুলো বের করতে। আমরা পক্ষ বের করছি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ডেবিট হলে কি বাড়ছে, ক্রেডিট হলে কি বাড়ছে, সবগুলো আলোচনা করছি। শুধুমাত্র এইখানে কিভাবে লেখা, সম্পদ লেখা, আমি এ লিখছিলাম। এখানে ডিরেক্ট ব্যয় বৃদ্ধি লেখা, আমি ও ই বৃদ্ধি লিখছিলাম। তো তুমি ও ই বৃদ্ধি লেখো, আয় ব্যয় বৃদ্ধি হ্রাস লেখো, কোনো অসুবিধা নেই, একই কথা হবে। এরপর একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এই যে দেখো ভাইয়া, আমি এখানে কি করছি, আমি পণ্য ক্রয়গুলো যোগ করছি আর জিনিসগুলো বাদ দিয়ে দিছি। পণ্য ক্রয় এই জিনিসগুলো আমি যোগ, মানে মানে ব্যয়বাচক লেনদেনগুলো আমি বাদ দিছি। পণ্য ক্রয় একটা ব্যয়, বাদ দিয়ে দিছি। পণ্য বিক্রয় একটা আয়, যোগ করে দিছি। উত্তোলন একটা বাদ দিতে হয়, উত্তোলন বাদ দিয়ে দিছি। এক্ষেত্রে আমাকে একটু মাথায় রাখা লাগবে, মালিক যে বছরের 1 তারিখে পণ্য দ্রব্য দিছিল, ওইটাও কিন্তু আমার জন্য ব্যয়, তো ওইটাও কিন্তু আমাকে বাদ দিতে হবে।
তো আমরা সবগুলো যোগ বিয়োগ করে আমি দেখলাম আমার মালিকানা সত্ত্বা আসে ১,৫৬,২৫০ টাকা। আমার উত্তর কত? ১,৫৬,২৫০ টাকা। দেখো তবে খুব বেশি কি কঠিন মনে হইল? আমার কাছে কিন্তু মনে হয় না জিনিসটা খুব একটা কঠিন পর্যায়ের দিকে গিয়েছে। আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব, বড় ভাই মনে করো, শিক্ষক মনে করো, মেন্টর মনে করো, যাই মনে করো না কেন, একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে। তোমাকে তোমার নিজস্ব অবস্থান থেকে ওই পরিমাণের পরিশ্রম করতে হবে যেই পরিমাণের পরিশ্রম করার কথা তোমার আশেপাশের যেই বন্ধু বান্ধবী যারা আছে তারা কখনো কল্পনাও করতে পারবে না। তোমাকে ওই পরিমাণের পরিশ্রম করতে হবে। পড়াশোনা করো, দিন শেষে যারা পরিশ্রমী তাদের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। তোমাকে পরিশ্রম করতে হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।